মনে করে এটা পৌনঃপুনিকটা কিভাবে ভাঙা দেখো। তিনটা পৌনঃপুনিক আছে, তিনটা নয়। এরপরে দশমিকের পরে খালি সংখ্যা আছে দুইটা, দুইটা শূন্য। এবার কি হবে 505639। এরপরে কি হবে মাইনাস। এবার মাইনাস মানে পৌনঃপুনিক এবার দিয়ে মাইনাস হবে পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা থাকে তত। 505 দশমিক বাদ দিয়ে কিন্তু। এরপরে কি হবে বিয়োগ করো 99900। এবার বিয়োগ করলে এবার বিয়োগ করে কাটাকাটি করবা, বিয়োগ করে কাটাকাটি করে যেটা হয় যত হয় তত হবে অ্যানসার। হ্যাঁ তো একটু এটা তারপর হচ্ছে এবার যোগ শিখাবো, যোগ কিভাবে করবা। মনে করো সংখ্যা দিল যোগ করার জন্য 1.345 0.31576, তারপরে 2 8.05678 এই পৌনঃপুনিক এইভাবে দেওয়া হলো। এবার এইগুলা তিনটাকে যোগ করব, যোগ করার আগে এগুলাকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করা লাগে। কথা কি বুঝাইছে? এগুলাকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এই লেখাটা কিরকম হবে, এখানে সদৃশ দশমিক ভগ্নাংশগুলো অনাবৃত। অনাবৃত মানে যাদের উপর পৌনঃপুনিক থাকবে না, অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে। তোমরা বুঝো তারপরে তোমরা অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে। এখানে অনাবৃত আছে তিনটা, এখানে আর দুইটা, এখানেও দুইটা, এখানে আছে তিনটা। তাহলে অনাবৃত হচ্ছে বেশি সংখ্যকটা হবে, অনাবৃত হবে বেশি সংখ্যকটা। অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে 3 অঙ্কের এবং আবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে
আবৃত অংশের অঙ্কের সংখ্যা আবৃত এখানে হচ্ছে একটা, এখানে আছে তিনটা, 1,3, এখানে আছে 2। আবৃত রয়েছে ভিন্ন, আবৃত রয়েছে কি যতটা আবৃত থাকবে ততটা লসাগু নিতে হইব। 1, 3 ও 2 এর লসাগু 6 অঙ্কের। এবার দেখো 6 অঙ্কের হলো, এরপরে কি হইব এখানে 6 অঙ্ক হওয়ার পরে দশমিক, তার মানে দশমিকের পরে 3 আর 6 9, মোট 3 আর 6 মোট 9টা সংখ্যা থাকবে দশমিকের পরে। তাহলে 1.345 কোন উপরে এটা লেখো 1.345, তিনটা হইছে, আরো 6টা দরকার। 6টা ফিল আপ করব 5 দ্বারা, 5 5 5 এই 5 5 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যে তিনটা খালি আর বাকি 6টার উপরে হবে কোন উপরে। এরপরে দেখো 0.31576 সমান 0.31576, এতটুকু লিখলাম, কিন্তু আমাদের তো আরো 4টা সংখ্যা বাকি রয়ে গেছে। 576, তাহলে বাকি ফিল আপ করব কি দিয়ে 5765। এবার কি হইব এখানে কোনগুণী, এইখানে কোনগুণী, তিনটা খালি। এরপরে হবে কত 8.05678, এবারও 8.05678 দিলাম, তারপরে বাকি কি হইব 7878। অনুকরণিক হচ্ছে তিনটা খালি আর তিনটার উপর অনুকরণিক। এই অবস্থাটাকে বলা হয় সদৃশ ভগ্নাংশ। এটা হচ্ছে কি সদৃশ ভগ্নাংশ। এরপরে আমরা যোগ করব। যোগটা কিভাবে করে দেখো, এই পৌনঃপুনিক এবং তার সাথেটা এদিকে লিখবা, এই পৌনঃপুনিক তার সাথেটা এখানে লিখবা, এই পৌনঃপুনিক তার সাথেটা এখানে লিখবা। 7 তারপরে আসো এবার কি করবা, এটাকে যোগ বিয়োগ করো, যোগ করবা। আমাদের যোগ করতে বলছে 5 আর 6 11 11 8 19 9, হাতে আছে 1, 6 এর সাথে 13, 13 এর সাথে 20 এর শূন্য, হাতে আছে 2, 2 হইলে 8 এর 2 10, 20 এর শূন্য, এই পৌনঃপুনিক। হাতে আছে 2, 5 এর 2 7, 6 এর সাথে 13, 13 এর সাথে 20 এর শূন্য, হাতে আছে 2, 5 এর 2 7, 7 এর সাথে 14, 14 8 22 এর 2, হাতে আছে 2, 10 দিয়ে 12, 12 এর সাথে 19 এর 9, হাতে আছে 1, 6 6 12, 12 আর 8 হইছে 20 এর শূন্য, হাতে আছে 2, 5 দিয়ে 7, 3 7 21, 21 এর 1, এইখানে পৌনঃপুনিক হবে। তারপরে হাতে আছে 2, 12, 12 আর 6 18 8, হাতে আছে 1, 5, 5 এর সাথে 10 1 11 1, হাতে আছে 1 7.9। তাহলে যোগফল হবে কতটুকু, নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল হবে এই এতটুকু পর্যন্ত, এই জায়গাটা। হ্যাঁ তোলো সবাই, বাকি 09টা উত্তর হইব না, উত্তর হইব কি এই দিকেরটা। হ্যাঁ তোলো সবাই এবার। পৌনঃপুনিক 0.081 পৌনঃপুনিক। এবার এটারে কিভাবে করতে হইব, পৌনঃপুনিক ভাঙানো লাগবে। একটা পৌনঃপুনিকের জন্য একটা নয়, এটা তো দশমিকের কেউ নাই, 2 বিয়োগ 0, দুইটা পৌনঃপুনিক আছে, দুইটা নয়, 1 1 2 -1 ইনটু
দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা নয়, দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা খালি, এই জন্য একটা শূন্য। তারপরে কি হইব, এই 81 বিয়োগ শূন্য, 2/9 ইন্টু 111/99, তারপরে হচ্ছে 81/8। এখন তোমরা এটাকে কাটাকাটি করতে পারো, আর যেটা করতে পারো আসবে তো অবজেক্টিভে। আর সাধারণ ভাবে আসলেও কাটাকাটি কইরা ভগ্নাংশ প্রকাশ করবা, আর তাইলে দশমিকে প্রকাশ করবা। বলো স্যার। হ্যাঁ স্যার 2 নাম্বার ভগ্নাংশটা স্যার আপনি 111 12 লাগছেন কেন? 100 এখানে কত, 112 না, এটা থেকে স্যার দশমিক না, এখন এক বিয়োগ করলে কত হইব? দশমিক তো বাদ থেকে না, পৌনঃপুনিক তুলে না, দশমিক আর পৌনঃপুনিক বাদ থেকে। তো 112 বিয়োগ 1 হইছে কেন? কারণ তার উপরে তো পৌনঃপুনিক নাই, এটা বিয়োগ করতে হইছে। 112 থেকে 1 গেলে কত? 111। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, গেছে এটা। এরপরে হ্যাঁ, এবার বাকিটা তোমরা কাজ করে রেজাল্ট লিখে ফেললো। হ্যাঁ, তারপরে করাবো তোমাদের বর্গমূল নির্ণয় করাবো। যেমন 19 এর লাস্টেরটা বর্গমূল। তোলো এটা, এক মিনিটে তোলো। এবার হচ্ছে 19 5.1302 পৌনঃপুনিক। এটারে আমরা কি করব, বর্গমূল করতে বলছে। 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করে আবার 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। তো 4 দশমিক স্থান, তখন আমরা এটা কি করব, বাঙ্গাই এটাকে 1302 302। দেখো তাতে কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া হইছে, 3 জোড়া হইছে না, 4 জোড়া, সর্বনিম্ন 4 জোড়া হওয়া লাগবে। এই জন্য আবার লিখব 302 এই ডট ডট। এটাকে বর্গমূল করব। এবার বর্গমূল করার নিয়ম হচ্ছে 5.1302 জোড়া মিলাও, এইভাবে জোড়া মিলবে। এবার আসো ক্যালকুলেটর দিয়া এটা রুট ওভারটা মানটা বের করে দাও। রুট ওভার 5.1302 এবার দেখো কত হইব, 2.265। সাইডটা কইছে তো দশমিকের পরে 4, এর জন্য সাইডটা রেজাল্ট লিখছি। পরে দেখো রেজাল্ট লিখবে এরকম। এবার কিভাবে কাজ করতে হবে, এইটা 2 না, এই 2 এইটা নহরে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার
বিয়োগ করো 5 থেকে 4 গেলে 1 দশমিকের পরিবর্তে এখানে মনে করো দশমিক গেছে তারপর একটা জোড়া নামবে এরপর একটা জোড়া নামছে তো তারপরে কি হবে তারপরে এই দুইটা এখানে লিখবো একটা 2 এই প্রথম এই সংখ্যাটা এইখানে লিখবো আরে সরি এই 2 এর ডবল কত এই 2 এর ডবল 4 এখানে লিখবো দেখো আবার বলি বিয়োগ করার পরে এই যে 2 এইটা ডাবল 4 এখানে লিখবো আবার এই 4 এর সাথে ওই 2 লিখবো দেখো প্রথম কি হয় প্রথমে যেটা লেখা আছে আমি একটু এরকম বুঝাই 2650 যেটা আপনি লিখলাম 113 এই 2 এর ডবল 4 তারপরে এই 2 এইখানে লিখবো এই দুইটা এইখানে লিখবো এইখানেও লিখবো এবার এই লাস্টে যে 2 লিখছি এটা দ্বারা এটারে গুণ করো 84 বিয়োগ করো 13 থেকে 4 গেলে 9 হাতে আছে 1 9 11 থেকে 9 গেলে হইছে 2 হাতে আছে 1 মিলে যায় এরপরে আসো শেষ তো এবার কি করব বিয়োগ করার পরে জোড়া নামাবো 3 একটু আগে কত নামছিল 13 নামছে আবার নামে 02 তারপরে কি হবে তারপরে হবে কি এইখান দিয়ে 2 যোগ করছেন লাস্টে এই 2 না লাস্টের সংখ্যাটা এই পুরোটার সাথে যোগ করো এই 2 পুরোটার সাথে যোগ করলে হবে 44 পুরোটার সাথে যোগ করলে 44 এবার কি লিখবো এখানে যে 6 আছে 6 এইখানেও লিখবো এইখানেও লিখবো দুই জায়গায় 6 লিখবো যে 6টা লিখছি এই 6 দ্বারা এটা পুরোটাকে গুণ করব 446 into 6 2676 এবার বিয়োগ করব 12 থেকে 6 গেলে 6 হাতে আছে 1 10 থেকে 8 গেলে 2 10 থেকে 8 গেলে 2 হাতে আছে 1 7 9 থেকে 7 গেলে 2 বিয়োগ শেষ এবার একটা জোড়া নামাবো 30 নামলো এটা এরপরে কি করব এখানে কত লিখব এখানে লিখবো লাস্টে 6 লিখছি না তার সাথে 6 যোগ করো এই লাস্টে 6 লিখছি তে পুরোটার সাথে 6 যোগ করলে হবে 452 এবার কত 5 নি এই 5 এইখানেও লিখবা এইখানেও লিখবা লিখলাম গুণ করলে হবে 2 2 6 2 5 এটা হয় এবার 10 থেকে 5 গেলে 5 বিয়োগ করলাম তারপরে জোড়া নামাও জোড়া নামলে কত 30 নামছে এবার 2 3 23 নামবে এবার লাস্টে এখানে 5 না লিখছিলাম এই 5 যোগ করো পুরোটার সাথে 4 5 যোগ করলে হবে 4530 এবার দেখো কি করছি এবার শূন্য লিখছি তো না একটা তো নামাইছি দেখো এই সংখ্যাটা বড় এটা ছোট হয়ে গেছে দেখো এই সংখ্যাটা ছোট এটা বড় হয়ে গেছে তখন কি করব এই শূন্যটা এইখানেও দিব এইখানেও দিব দিয়ে আরেকটা দেখো কি করছে স্যার একটু আগে এই অবস্থা যখন ছিল এটা বড় এটা ছোট ভাগ যাবে না এবার কি করছি এই শূন্যটা এইখানেও দিব এইখানেও দিব দিয়ে আরেকটা জোড়া নামাইছি জোড়া নামানোর পরও কি হয় না দেখো জোড়া নামানোর পরে কি হয় তো তারপরও এটা বড় হয়
এটা ছোট হয়ে থেকে যায়। তাহলে আমাদের তো 7 দশমিক পর্যন্ত বলছে, এই জন্য 7 দশমিক পর্যন্ত করলাম উৎপাদক বিশ্লেষণ, আর করা লাগবে না। এবার লিখবো নির্ণয় বর্গমূল। বর্গমূল সমান 2.2650। আসন্ন মান বলছে 2.3 স্থান পর্যন্ত এই শেষ। তো টাকা দেওয়া আছে n equal 2x minus 1। তারপরে যেখানে x belongs to n এটা দেওয়া আছে। এবার বর্গ করব, n স্কয়ার সমান সমান 2x minus 1 whole square equal 2x whole square minus 2 into 2x into 1 plus 1 square 4x square minus 4x plus 1। প্রথম দুটাতে কমন নিই, 4x কমন নিলে হবে x minus 1 plus 1। এবার এখানে x ও x minus 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহা ইয়া করছে কিনা কই স্কুলে বেতন দেওয়া নাকি? বেতন দেওয়া লাগবে তো বুঝাবি কিন্তু এই সপ্তাহের মধ্যে 9টা থেকে 12:30। আর বলো একবারে জুলাই মাস পর্যন্ত, এই মাস পর্যন্ত তো বাকি আছে 7 মাস। তো ইয়া কি অবস্থা নাকি ইউটিউবে ক্লাস দেখা হয়নি আমার গুলা? হ্যাঁ আচ্ছা তা আছে তো অনেকগুলো, যেই মাসে সবগুলো আছে। বুঝি না হ্যাঁ হ্যাঁ এই না এটা হচ্ছে ক্লাস 10 এর, এটা 10 এর না, এটা 10 এর। তোমাদের কি পড়ে তো তোমাদের কাল সোমবারে আছে পরীক্ষা, ত্রিকোণমিতি 9.3। হ্যাঁ হ্যাঁ ওইটাও আছে এখানে। এবার দেখো এখানে কি আছে। সুতরাং দেখো এই দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা আরেকটা থেকে এক বড়, কারণ এটা x বিলংস টু n স্বাভাবিক সংখ্যা বলছি। এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থ হচ্ছে একটা আরেকটা থেকে এক বড় বা এক ছোট এরকম। তাহলে এদের মধ্যে একটা জোড় সংখ্যা থাকে, যেমন 2 3 যদি লেখো একটা জোড় সংখ্যা, 3 4 লিখলে যে কোনো কাজ পাশাপাশি দুইটা সংখ্যা লেখো না কেন এর মধ্যে একটা জোড় সংখ্যা থাকে। জোড় সংখ্যা যদি থাকে সংখ্যা দুটার গুণফল জোড় সংখ্যাই হয়।
দেখো সংখ্যা দুইটা যোগফল আর গুণফল জোড় সংখ্যা হয়, এই জন্য এই গুণফল সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এত দ্বারা বিভাজ্য। অর্থাৎ 4x into x minus 1 সংখ্যাটি এর 4 গুণ 2 বা 8 দ্বারা বিভাজ্য। শেষ। এবার উত্তরটা প্রশ্নটা যেভাবে আছে নিচে অতএব আবার পুরাটা 2 দ্বারা ভাগ যায়, যেমন 4 গুণ 2 বা 8 দ্বারা বিভাজ্য। তার মানে এতটুকু 8 দ্বারা ভাগ যায়, এতটুকু যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে ভাগশেষ কত থাকে? না 1 থাকে। তো এখানে প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে আসে। প্রশ্নটা একভাবে আসে, দেখাও যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। ওইরকম যদি আসে আমরা এখানে দেওয়া আছে না লিখে মনে করি n ইকুয়াল এটা দেব, আর কিন্তু এখানে তারা দিয়ে দিছে n ইকুয়াল এত হলে দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। তাহলে n স্কয়ার কে আমরা এইভাবে কাজ করছি, ভাগ করছি 8 দ্বারা ভাগ করছি, কিন্তু ভাগশেষ 1 থাকে। এইভাবে লিখে ফেলবা। হ্যাঁ তোলো, এটা তাড়াতাড়ি তোলো। হ্যাঁ তাজিন তোলা হয়েছে? জি স্যার তুলসি। এরপরে দেখো তোমাদের কাছে বই আসেনি? বইটা বের করো। বইটা বের করলে এটা তো করাইছি ইয়ারে, সরি এটা 11 নাম্বার না, এটা হইছে 21 নাম্বার। এবার 11 নাম্বার দেখো, 11 নাম্বার বলছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, এটার পূর্ণ বর্গ হয়েছে এইটা। এবার বর্গ করে আমরা এতটুকু পাইছি। তো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আমরা বুঝবো কিভাবে? কোন সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে ওইটা হচ্ছে জোড় সংখ্যা। কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ওইটা হচ্ছে জোড় সংখ্যা ভাগ গেলে, আর ভাগ না গেলে ওইটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এইখানে দেখো এইখানকার এই সংখ্যা এতটুকু 2 দ্বারা ভাগ যায়, কিন্তু ভাগশেষ 1 থাকে। ঠিক আছে, দেখো এতটুকু 2 দ্বারা ভাগ যায়, কিন্তু এখানে ভাগশেষ 1 থাকে। এই জন্য এটা কি সংখ্যা? এর একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এরপরের প্রশ্নটা বলছে কি, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল আর গুণফল একটি জোড় সংখ্যা। তো মনে করি x ও 2x ও 2x + 2 জোড় সংখ্যার কথা বলছে, এই জন্য এটা জোড় সংখ্যা। এটার সাথে 2 যোগ করলে আরেকটা ক্রমিক জোড় সংখ্যা হয়। যেমন যদি আমি একটা জোড় সংখ্যা 4 ধরি, 4 এর পরে জোড় সংখ্যা হবে 4 + 2 মানে 6। এই জন্য দুইটা ক্রমিক জোড় সংখ্যা ধরছি, তাদের গুণফল 2x
2x plus 2 সমান ওইটা কমন নিয়ে আসো 2 কমন নিয়ে এলে x plus 1 4x x plus 1 কি বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য প্রশ্নটা বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য একটু আগে যে বড় প্রমাণটা পড়াইছিলাম ওই প্রমাণের মধ্যেই আছে এত দ্বারা 8 দ্বারা বিভাজ্য এই জায়গাটা 8 দ্বারা বিভাজ্য ওই এতটুকু দিলেই হবে যে প্রথম এখানে যে প্রমাণটা পড়াইছি এই এতটুকু জায়গায় ওই বাংলা কথাটি লিখতে হইব তাহলে হয়ে যাবে এই শুক্রবারে সাধারণ গণিত পরীক্ষা সাধারণ গণিতের সাথে রসায়নের দ্বিতীয় অধ্যায় পরীক্ষা থাকতে পারে আর তৃতীয় অধ্যায় পরীক্ষা থাকতে পারে আর তোমাদের স্কুলের পরীক্ষা যেই কোনো তিনটা অধ্যায় হবে এই তিনটা অধ্যায় হলে এখন সিলেবাস দিবে 22 তারিখের পরে সিলেবাস পাই যাবে এবার আসো রসায়ন স্যার 9 এর নাকি ফোন দিছে ক্লাস টিচার তারা হ্যাঁ দেনে না স্যার ওই টেনে স্যার ইমো গ্রুপ খুলবে ইমো গ্রুপে স্যার এখানে জয়েন দিও বুঝছো নি আজকে হায়দার স্যার ফোন দিছে তো দিছে হ্যাঁ তাহলে মনে হয় আমাকে তো দেয় নাই পরে হয়তো দিবে আচ্ছা দিবে হতে পারে। তুলা দিব নাকি আমি আজকে 30টা দিয়ে স্যার আমাদের সুমন স্যারে বড় গ্রুপ খুলছে স্যারে স্যার গ্রুপ খুলছে ইমুতে হ্যাঁ আমি তো করছি এরকম স্কুলে কি 3টা সাবজেক্ট পরীক্ষা হবে ঠিক হইছে স্কুলে সবগুলো সবগুলা সাবজেক্টের পরীক্ষা হবে আর এই পরীক্ষাগুলো কারিগর হইছে আমি জানি তো স্যার এখন সবগুলা সাবজেক্ট হবে 30 নাম্বার কইরা ঠিক আছে ওই যে সাবমিট হয় না সিটকার করে না সাবমিট হওয়ার আগে একটু দেখেন নেটওয়ার্কটা মোবাইলে ঠিক আছে কিনা প্রশ্নটা পাওয়ার পরে নিচের দিকে যাইয়া দেখলো যে কি সাবমিট লেখাটা কি স্পষ্ট আছে না ঝাপসা আছে যদি স্পষ্ট না হয় বাসায় যেখানে নেটওয়ার্ক আছে সেখানে গিয়ে প্রশ্নটা পূরণ করেন এরপরে গতকালকে কি গেছে বায়োলজিটা একটু এলোমেলো করে দিছিলাম প্রশ্নগুলো কি স্যার অনেক মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয় কেন কারণ তোমরা তো অনেকে কি করো স্ক্রিনশট দিয়ে প্রশ্ন পড়ে উত্তর কারেকশন করো ঠিক না স্যার জীবন হয় না হ্যাঁ কালকে 48 মিনিটে যে এর প্রশ্নটা তুমি দিছো কষ্ট পাইছে কিন্তু স্যার না স্যার আমি কালকে এর ভিতর দিয়ে দিচ্ছি স্যার হায়ার ম্যাথে দেরি হইছে স্যার বায়োলজি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আচ্ছা দেখো তোমাদের সাবমিট গিয়ে শিখতে হবে আর দেখি আমি কালকে বাংলা ইংলিশ বাদ দিয়ে বাকি সবগুলোর অবজেক্টিভ পাবো তো এরপরে পুরো সবগুলোর মডেল টেস্ট নিব হ্যাঁ এরপরে আসো মানে স্কুলে যতগুলো সাবজেক্ট হবে ইংলিশ বাদ দিয়ে সবগুলোর পরীক্ষা নিব স্যার স্কুলেও কি ইংলিশ বাদ দিয়ে আরে না ইংলিশ আমি পারিনি স্যার স্কুলের কথা বলতেছে আপনাকে বলি নাই না আচ্ছা রসায়ন পড়া পড়ছেন রাদারফোর্ড জি স্যার এমনি তো পড়ছি আচ্ছা রাদারফোর্ডের পরমাণু মডেল পারেননি এখন জিজ্ঞেস করলে পারবেনি আচ্ছা জিজ্ঞেস করলে পারতাম না বুঝছি কবি নীরব হয়ে গেছে এবার দেখো পড়া কালকে রাদারফোর্ড আর বোর পরের ফাইভেটে এমন পড়া একবারে দেওয়া লাগবে আচ্ছা তোমাদের বেতন কি 500 টাকা তাজিন 500 টাকা কি বেশি হয়ে গেছে না স্যার ঠিক আছে তো দেখ শুনি মেয়েরা বেতন দেয় না আমার এই 9 10 এ মিলিয়ে রে পড়েছে কতজন 60 জন না 70 জন আজকে হিসাব করে দেখো 28 জন ওসে কি করাই আমিও কি করব গ্রুপ থেকে বাইর করে দেবো ইউটিউবে এই চ্যানেলটা পাবলিশ করে দেবো দেখো তো ওই 30 জনের পড়াইলে ভালো হবে যাদের থেকে পাই তাদেরকে পড়াবো দেখো এবার রাদারফোর্ড বোরের পরমাণু মডেলের মধ্যে একটা শর্ত আছে একটা শর্ত হচ্ছে এরকম যখন ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন শক্তি বিকিরণও করে না শোষণও করে না নির্দিষ্ট কক্ষপথে যখন থাকে তখন শক্তি শোষণও করে না বিকিরণও করে না কিন্তু যখন কোনো ইলেকট্রন
লাফ দিয়ে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শক্তি শোষণ করে, আবার লাফ দিয়ে যদি নিচে শক্তি স্তরে গমন করে তাহলে শক্তি বিকিরণ করে। এই শোষিত শক্তি এবং বিকিরিত শক্তি তাদেরকে যদি আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা দেখি তাহলে বর্ণালী দেখা যাবে, মানে রং ধনুর মতো এরকম আলোক ছটা দেখা যাবে। এটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। এই একটা কথা বোরের এখানে একটা আছে। বোরের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ mvr n/2 পাই। এটা তো এটার থেকে আমরা শিখতে হবে, শিখে রাখি এখানে m হইছে ইলেকট্রনের ভর, b হইছে বেগ ইলেকট্রনের বেগ, আর হইছে কি কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথ সংখ্যা, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর 2 পাই তো এটা আগের মতো 2 পাই। এরপরে আসো, এরপর আরেকটা সূত্র আছে, h ল্যামডা ইকুয়াল h কি জানে hb না hb ইকুয়াল hb h ল্যামডা বাই, স্যার বইটা আছে তোমাদের সাথে? জি স্যার। বইটাতে দেখো তো। স্যার MVR equal to NH/2। পাইছো? হ্যাঁ, hb hc বাই ল্যামডা, hb hc বাই ল্যামডা, h তো প্ল্যাঙ্কের ধ্রুবক, b হইছে কম্পাঙ্ক, তারপরে c হইছে আলোর বেগ, ল্যামডা হইছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা কোনটা কি করবা তথ্যগুলো দেওয়া থাকবে, কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবকটা মুখস্থ করতে হবে, তাহলে এই সূত্রটা মুখস্থ করে রাখবা। তো গেছে এই কথা এখানে। এরপরে আসো, এরপরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তো আমরা জানি প্রধান শক্তি স্তর হইছে কত n, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা n, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l। l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এবার আসো আমাদের ইয়ার ক্ষেত্রে, s এর জন্য l equal 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান 2, f এর জন্য l এর মান হচ্ছে 3। তো বইয়ের মধ্যে আছে, আমি আর এখানে বিস্তারিত এটি যাব না, ওই জায়গাটা একটু পড়বা, কিন্তু বইয়ের ভিতরে গিয়ে দেখবা যেমন আমাদের n ইকুয়াল যদি 4 হলে l ইকুয়াল হবে 4 বসাও, n এর জায়গায় 4 বসালে 3 হয়, 0 থেকে 3, 0 1 2 3, তাহলে উপস্তর
উপস্তর হবে 3 0 এর জন্য s কমা তারপরে আছে আরে 4 4s কমা 4 1 এর জন্য p হবে 4p কমা 2 এর জন্য d হবে 4d কমা তারপরে 3 এর জন্য হবে 3 এর জায়গাতে হবে 4f কমা এর উপস্তর কিন্তু n এর মান 5 হলে l এর মান 0 1 2 3 4 উপস্তর হবে 5s তারপরে সে 5p 5d 5f তো এবার এই চার এটার জন্য কোনো উপস্তর নেই এটার জন্য কোনো উপস্তর নাই তাহলে উপস্তর না নাই কেন এখানে চারটার জন্য চারটা পাইছি কিন্তু এখানে চারের জন্য থাকার দরকার কারণ নাই ওটা প্রয়োজন পড়ে না ইলেকট্রন অতটুকু যায় না মানে বিজ্ঞানীরা দেখছেন যে কি ইলেকট্রন তারপরে আর যায় না 5f এর পরে মানে f এর পরে আর কোনো উপস্তরে ইলেকট্রন যায় না দেখে ওটা প্রয়োজন পড়ে নাই এইজন্য তারা এটার কোনো ডেফিনিশন দেয় নাই এই গেছে কথা এটা এতটুকু বইয়ের মধ্যে আছে এবার আসো আমাদের যে বইয়ের মধ্যে তুমি যখন যাইবা তখন দেখবে যে কি 1p নাই 2d নাই 3f এর অস্তিত্ব নাই অস্তিত্ব নেই কেন এদের অস্তিত্ব নাই এবার তাহলে কেন নাই এবার দেখো 1p এর জন্য n এর মান হচ্ছে 1 এবং l এর মান হচ্ছে কত n এর মান 1 হলে এখানে 1 বলতে 1 মাইনাস 1 মানে 0 0 থেকে 0 মানে 0 তাহলে উপস্তর হবে 1s তাহলে 1s আছে মানে একটাই আছে উপস্তর আর নাই সুতরাং 1p এর অস্তিত্ব নেই তারপরে আসো 2d এর জন্য n equal to 2 এবং l equal to তাহলে 2 বসালে 0 থেকে 1 0 1 হয় তাহলে উপস্তর 2s 2p দেখছো এখানে 2d নাই তাহলে লিখবে কি সুতরাং 2d এর অস্তিত্ব নাই এরপরে আসো 3f এর জন্য 3f এর জন্য কি হয় n এর মান 3 l এর মান হইব 0 1 2 উপস্তর 3s 3p 3d দেখো 3f এর অস্তিত্ব নাই এখানে তিনটা উপস্তর আছে এক হইছে চৌদ্দ উপস্তর তো এই জন্য নাই এটা এরকম আসলে এটা তো এই ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন গুলো প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে বা উপস্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে কেবলমাত্র পরবর্তী উপস্তরে ইলেকট্রন গমন করে ইলেকট্রন গুলো প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করার পরে কেবলমাত্র পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন গমন করে এখন উপস্তরের শক্তি আমরা হিসাব করব কিভাবে উপস্তরের শক্তির হিসাবটা হইছে এরকম n প্লাস l এইটা যেমন 3d এর শক্তি কত 3d এর শক্তি হবে n এর মান তো l এই n এর মান তো হইছে 3 l এর মান b এর জন্য l এর মান কত
D এর জন্য L এর মান 0 1 2 2 সমান সমান হচ্ছে 5। এবার 4s এর জন্য শক্তি কত হইব? n এর মান 4, s এর মান 0, তাহলে 4। দেখো এরপরে আরেকটা আসো 3p। 3p এর শক্তি কত? n এর মান 3, l এর মান হচ্ছে কত? 1 হচ্ছে 4। p এর মান, p এর জন্য l এর মান হচ্ছে 1। এবার আসো তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন, আমি এখানে চারটা জিনিস লিখছি। চারটা জিনিসের মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন যাবে? যেটা শক্তি কম, যেটা শক্তি কম সেটাতে আগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে শক্তি কম কার? শক্তি এই দুটা সমান, আর এটা হচ্ছে বেশি, 3d এর বেশি, 4s এবং 3p এর কম। কিন্তু দুটোটা সমান, যদি এরকম দুটো সমান হয় যার n এর মান কম তার মধ্যে আগে ইলেকট্রন যাবে, তাহলে 3p তে আগে ইলেকট্রন যাবে। আবার বলি, শক্তি যদি কম হয় যার n এর মান কম তার মধ্যে ইলেকট্রন যাবে, তাহলে 3p তে আগে গেল, তারপরে যাবে 4s এ, তারপরে যাবে কোথায়? 3d তে, কারণ 3d এর শক্তি সবচাইতে বেশি, এই জন্য 3d তে পরে যাবে। তো এটার প্রয়োগটা একটু দেখাই। এই যে শক্তির যে প্রয়োগ, এই প্রয়োগটা দেখো। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 19, 1s2 2s2 2p6, তারপরে আছে 3s2 3p6 3d খালি 4s1। মানে মনে করো আরেকটা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রন কই যাইব? পাশাপাশি দুটো আছে। এটা শক্তি পাইছি আমরা কত? 4। মানে এটা শক্তি পাইছি 4, এটা শক্তি পাইছি 5। তো এটা দেখো তৃতীয় শক্তি স্তরের অরবিটাল, মানে উপস্তর। তৃতীয় শক্তি স্তরের উপস্তর কিন্তু শক্তি বেশি, চতুর্থ শক্তি স্তরের উপস্তর কিন্তু শক্তি কম। তাহলে কথা হইছে কি, উপস্তরে কথা হইছে যার শক্তি কম সেটা যেই শক্তি স্তর হোক না কেন সেটাতে যাবে। যেহেতু এইখানে এটা চতুর্থ শক্তি স্তরের উপস্তর, শক্তি কম, চতুর্থ শক্তি স্তর হোক না কেন 3d তে না গিয়ে আগে কোথায় যাবে? 4s এ যাবে। এই জন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে 4s এর উপরে 1 লেখা হয়, 3d তে না গিয়ে 4s হয়। আর আমরা ক্লাস 8 এ শিখেছিলাম 2 8 8 1। দেখো ক্লাস 8 এর নিয়ম অনুসারে এখানে হওয়ার কথা ছিল 18টা, কিন্তু দেখো এখানে 18টা পূর্ণ হওয়ার পর ওইখানে যাওয়ার কথা, কিন্তু এটারে অপূর্ণ রেখে ওইখানে যায় কেন? ওই উপস্তরের কারণে। তো তোমরা এতটুকু ভালো করে পড়বা রসায়নে। আর সাধারণ রসায়ন আগামী 5 এ আসলে দুইটা মডেল একেবারে হ্যাপজো করে মুখস্থ করে আসবা, তো স্যার মুখস্থ নিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মাহি, তুমি তাহলে পুরো ক্লাস পাও নাই? জি স্যার। আচ্ছা আমি স্যার নেটওয়ার্কে অনেক প্রবলেম। আচ্ছা আমি ইয়ার দিকে রাত্রের দিকে ইয়ার দিয়ে দিব, এটা রাত্রে অথবা হ্যাঁ রাত্রে দিয়ে দিবে তখন দেখে নিও, তাই না? আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে।